ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা আজকে ক্যালকুলাস 2 নিয়ে আলোচনা করব। আর ক্যালকুলাস 2 থেকে আমরা প্রথমেই যে অধ্যায়টা করব সেই অধ্যায়টার নাম হচ্ছে বক্রতা। তো প্রথমে আমরা আজকে কোন কোন জিনিস নিয়ে আলোচনা করব সেটা একটু দেখি। প্রথমে আমি বক্রতা কি জিনিস সেটা বোঝানোর চেষ্টা করব, তারপর বক্রতার ব্যাসার্ধ, এই বক্রতা আর বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক বোঝানোর চেষ্টা করব, তারপর শিখবো স্বকীয় সমীকরণ কি জিনিস, আর স্বকীয় সমীকরণের বক্রতার ব্যাসার্ধ আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তো প্রথমে আমরা আলোচনা করি যে বক্রতা জিনিসটা কি। আমি এখানে একটা সরল রেখা আঁকলাম। তো এই রেখাটা দেখার পর আমরা যে কেউ বলবো যে এটা একটা সোজা রেখা। সোজা মানে হচ্ছে এটা বাঁকা হয় নাই, এটা তার চলার পথে কোনো জায়গায় বেঁকে যায় না, তার মানে ওর কোনো বক্রতা নেই। বক্রতা মানে হচ্ছে বাঁকা হয়ে যাওয়া, যেহেতু এটা সোজা সেহেতু তার কোনো বক্রতা নাই। কিন্তু আমি যদি এই লাস্টের দিকে গিয়ে এটাকে এভাবে একটু করে বাঁকা করে দিই, তখন আমরা বলবো যে রেখাটা এখান থেকে একটু পর্যন্ত সোজা ছিল, তারপরে রেখাটা আস্তে আস্তে বাঁকা হয়ে যাচ্ছে। এই যে রেখাটা বাঁকা হয়ে যাচ্ছে, এই বাঁকা হওয়ার যে হার সেটাকেই আমরা বলবো যে বক্রতা। আচ্ছা, একটু আগে আমরা একটা সরল রেখা আর সরল রেখার লাস্টের অংশে একটু করে বাঁকিয়ে দিয়ে আমরা বক্রতাকে বোঝার চেষ্টা করছি। এবার আমি করলাম কি, এমনি একটা বাঁকা রেখা আঁকলাম। তো এই যে রেখাটা আঁকছি, এই রেখাটা দেখতেই বোঝা যাচ্ছে এটা বক্র। তো এই রেখাটা কতটুকু বেঁকে যাচ্ছে, আমি এই রেখা এই বিন্দু একটা বিন্দু নিলাম, এই বিন্দুকে নিয়ে আমি আরো একটা বাঁকা রেখা আঁকলাম, ওইটার মধ্যে আমি আরো একটা বাঁকা রেখা আঁকলাম এবং আরো একটা আঁকলাম বাঁকা রেখা। একটু খেয়াল করি, আমি যদি এই প্রথম রেখাটা দিয়ে যায় তাহলে আমি বলবো যে হ্যাঁ রেখাটা আসলে বাঁকা, কিন্তু দ্বিতীয় রেখাটা দিয়ে যখন যাব তখন এটা আরো বেশি বাঁকা, তৃতীয় রেখা দিয়ে যখন যাব তখন এই জায়গায় এসে আরো বেশি বাঁকা হয়ে যাবে, আর চতুর্থ রেখা যেটা আছে সেটাতে এই জায়গায় এসে আরো বেশি বাঁকা হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে বক্রতা হচ্ছে কম, এই জায়গাতে বক্রতাটা আগেরটার চেয়ে একটু বেশি, এই জায়গাতে বক্রতা আরো বেশি, আর এই রেখা বরাবর এই বিন্দুতে যে বিন্দুতে জয়েন্ট করছি ওই বিন্দুতে বক্রতাটা আরো বেশি। এটা আমরা গাড়ি দিয়ে চিন্তা করলে বুঝতে পারবো। ধরলাম এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এই চারটা রাস্তা দিয়ে আমি এগুলো একটু লম্বা করে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। এই এভাবে না, আসলে এটা এভাবে যাবে আর এটা এভাবে আঁকলাম, এবার বুঝতে সুবিধা হবে। ধরলাম কোন একটা গাড়ি এই রাস্তাগুলো দিয়ে চলতেছে, ধরলাম এখান দিয়ে প্রথমে একটা গাড়ি চললো, ওই গাড়িতে ধরলাম আমরা নিজেরাই বসে আছি। আমি এই গাড়ি দিয়ে যখন যাব তখন এখানে যখন আসবে তখন আমরা বলবো যে হ্যাঁ মোড়টা সামান্য বাঁকা, কিন্তু এই গাড়ি দিয়ে এই গাড়িটা যখন এই রাস্তা দিয়ে আসবে, এই রাস্তা দিয়ে যখন এই জায়গাটায় ক্রস করবে তখন আমরা বলবো যে হ্যাঁ মোড়টা কিন্তু অনেক বাঁকা। একই বিন্দুতে আমি যদি এই রাস্তা দিয়ে যাই তখন আমরা এখানে এসে বলবো বাপরে বাপ কি একটা বাঁক নিল গাড়িটা। আর আমি যদি এই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করি তখন দেখবো যে এটা এত বেশি বাঁকা যে গাড়ি ওইখানে গিয়ে অনেক বেশি স্লো করে তারপর আস্তেই করে উঠতে হবে। আচ্ছা, তো এই একটা বিন্দুকে আমরা বিভিন্ন পথ দিয়ে যখন অতিক্রম করতেছিলাম তখন আমরা দেখলাম এক এক জায়গায় বাঁকা হওয়ার হার এক এক রকম। এই যে এক এক রেখা বরাবর বাঁকা হওয়ার যে পরিমাণ বা বাঁকা হওয়ার যে হার, সেইটাকেই আমরা ক্লিয়ারলি বলি বক্রতা। আর এই বক্রতাকে আমরা এরকম একটা সংখ্যা, যেটা কে এর মতোই, এটা দিয়ে আমরা প্রকাশ করি, কে এর মতো, এটাকে বলা হয় কাপ্পা, এটার নাম হচ্ছে কাপ্পা। তো এটা সরাসরি কে দিলে আসলে হবে না, আমরা যদি এইভাবে কে দিই সেটা হবে না, প্রথমে এইটা দিয়ে একটু বাঁকা করে দিতে হবে আর তারপর আমরা এটা দিতে পারবো। আর বক্রতাকে আমরা এই কাপ্পা দিয়ে প্রকাশ করি। তবে আমি এই লেকচারের প্রত্যেকটা জায়গায় কাপ্পা বলবো না, আমি তাকে কে দিয়েই বলবো, কিন্তু তার আসল নামটা হচ্ছে কাপ্পা। ওকে, তারপরে এবার আমরা বোঝার চেষ্টা করব বক্রতার ব্যাসার্ধটা আসলে কি। আচ্ছা, তো বক্রতার ব্যাসার্ধকে বোঝার জন্য আমি এইখানে একটা বক্র রেখা আঁকলাম, একটু খেয়াল করতে হবে। এই যে রেখাটা এটা কিন্তু বক্র আর এটার বক্রতা আছে। আমি এই রেখাটা একটু এখানে একটু দাগ দিয়ে দিই, এই যে একটু রেখাটা, আমি এই রেখাটাকে চিন্তা করতে পারি এটা কোনো একটা বৃত্তের অংশ। অর্থাৎ আমি চাইলে এটা কোন একটা বৃত্তের অংশ সেভাবে করে একটা বৃত্ত এঁকে নিতে পারি। আচ্ছা, তো আমি একটা বৃত্ত এঁকে নিলাম এটাকে নিয়ে। তো এই যে টুকরাটার বক্রতা আমার বের করতে হচ্ছে, ওই টুকরাটাকে আমি ঘিরে একটা বৃত্ত অঙ্কন করতে পারলাম। অর্থাৎ আমি বলতে চাচ্ছি ওই টুকরাটা
এই বৃত্তের অংশ। এখন এই যে বৃত্ত, এই বৃত্তের কোনো না কোনো একটা তো কেন্দ্র থাকবে নাকি? বৃত্তের তো একটা কেন্দ্র থাকে, তাহলে এই বৃত্তেরও কোনো না কোনো একটা কেন্দ্র থাকবে। আর এই কেন্দ্র থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এই জায়গাটাকেই, এই দূরত্বটাকে আমরা বলবো বক্রতার ব্যাসার্ধ। নর্মালি এটাকে আমরা বলি যে বৃত্তের ব্যাসার্ধ, কিন্তু যখন এই রেখাটার বক্ররেখাটাকে কেন্দ্র করে আমি বৃত্তটা আঁকছি, তখন ওই বৃত্তের ব্যাসার্ধটাকে আমরা বলবো এইটুকু অংশের বক্রতার ব্যাসার্ধ। আচ্ছা, তো এখন এইটুকু অংশের বক্রতার ব্যাসার্ধ যা হবে, এখানে কিন্তু এই অংশের বক্রতার ব্যাসার্ধ তাই হবে। কিন্তু সব সময় সব ধরনের রেখার বক্রতার ব্যাসার্ধ সব সময় একই রকম হয় না। তো সেটা আমরা একটু খেয়াল করি। আমি এইখানে এমনি একটা ছোট রেখা আঁকলাম, একটু ভালো করে খেয়াল করবো, এভাবে একটা ছোট রেখা আঁকলাম। তো এই রেখাটার এইটুকু অংশকে যদি আমি চিন্তা করি, তাহলে ভাববো যে এইটুকু অংশ কোনো একটা বৃত্তের অংশ। তাহলে এই অংশকে অবলম্বন করে আমি ওই বৃত্তটা আঁকার চেষ্টা করলাম। আমার বৃত্তটা ভালো হচ্ছে না, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি আসলে। তো এই অংশটাকে ঘিরে আমি একটা বৃত্ত আঁকলাম। ওই যে বৃত্তটা আঁকলাম, ওই বৃত্তটার কেন্দ্র থেকে এখানের পর্যন্ত দূরত্বটাকে আমরা বলবো এই অংশের বক্রতার ব্যাসার্ধ। তাহলে আমি এই অংশটা একটা নাম দিয়ে ধরলাম এ বি। তাহলে এই এ বি যে অংশটা, এই অংশের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে এইটুকু। আবার আমি যদি এইখান থেকে বি অংশ থেকে একটুকের মধ্যে যদি চিন্তা করি, ধরলাম এইখান থেকে চিন্তা করি, এই বি অংশ একটুক থেকে একটুকের মধ্যে যদি চিন্তা করি, তাহলে এই জায়গাটা কিন্তু ওই বৃত্তের ব্যাসার্ধের সাথে মিলবে না, কারণ এই অংশটাকে আমি আরেকটা বৃত্তের অংশ রূপে চিন্তা করতে পারি। তাহলে এই অংশটা হচ্ছে এই বৃত্তের একটা অংশ, ধরলাম এই অংশটার নাম আমি দিলাম সি ডি। তাহলে এই যে বৃত্তটা আসছে, এই বৃত্তের একটা কেন্দ্র থাকবে, ওই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা বলতে পারবো সিডি অংশের বক্রতার ব্যাসার্ধ। তো একটা অংশের বক্রতার ব্যাসার্ধ চলে গেল ওই সাইড থেকে হিসাব হলো, আর একটা অংশের বক্রতার ব্যাসার্ধ আমরা এই পাশে হিসাব করলাম। তার মানে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ কোন একটা বক্র রেখার জন্য সব জায়গায় একই হবে না, এটা এক এক জায়গায় একই হবে। এমনকি একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যাওয়ার সাথে সাথেই বক্রতার ব্যাসার্ধ পাল্টে যেতে পারে। কারণ আমি এখানে রেখাটা যদি এভাবে খুবই সেন্সিটিভ করে আঁকি, এরকম করে আঁকি, তখন এই অংশটা যদি আমি চিন্তা করি এটা কোনো একটা বৃত্তের অংশ, কিন্তু তারপরে এখান থেকে যে অংশটা আমি এখানে নিলাম সেটা আরেকটা বৃত্তের অংশ হবে। ওই বৃত্তটা তার প্রথম বৃত্তের চেয়ে বড় হতে পারে, ছোট হতে পারে, অনেক কিছু হতে পারে। তার মানে কোনো একটা বক্র রেখার একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যেতেই কিন্তু বক্রতার ব্যাসার্ধ পাল্টে যেতে পারে, বক্রতা পাল্টে যেতে পারে। তো বক্রতার ব্যাসার্ধকে আমরা রো দ্বারা প্রকাশ করি। বক্রতার ব্যাসার্ধ তো আমরা একটু আগে শিখলাম, বক্রতাকে রো আমরা কাপ্পা দিয়ে প্রকাশ করি, যাকে আমরা কে বলবো, আর বক্রতার ব্যাসার্ধকে আমরা রো দিয়ে প্রকাশ করি। এরপর আমরা দেখবো বক্রতা ও বক্রতার ব্যাসার্ধের মধ্যে আসলে সম্পর্কটা কি। আচ্ছা, বক্রতা ও বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা ঠিক এইরকম। যদি আমি এই কে ইকুয়াল টু লিখি, মানে কে হচ্ছে বক্রতা, আর কে সাথে বক্রতার ব্যাসার্ধের সম্পর্কটা হচ্ছে ঠিক এইরকম, কে ইকুয়াল টু 1/রো। একইভাবে আমি চাইলে এটাও লিখতে পারি, এটাকে এই যে রো কে এখানে নিয়ে যাবো, কে এখানে নিয়ে আসবো, তাহলে রো হয়ে যাবে এখানে আর 1/কে, এভাবে লিখতে পারবো। তার মানে বক্রতা আর বক্রতার ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে ওরা একজন আরেকজনের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাত মানে হচ্ছে একজন ছোট হলে আরেকজন বড় হবে। একটু খেয়াল রাখি, সমানুপাত মানে হচ্ছে দুইজনই সমান হারে বাড়তে থাকবে, আর ব্যস্তানুপাত মানে হচ্ছে যে দুইজনকে ব্যস্তানুপাত বলা হচ্ছে ওই দুইজনের একজন বাড়লে আরেকজন কমে যাবে। তাহলে ব্যস্তানুপাত মানে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ যদি কমে যায় বক্রতা বেড়ে যাবে, আর বক্রতার ব্যাসার্ধ যদি বেড়ে যায় তো বক্রতা কমে যাবে। এইটাই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। আচ্ছা, তো এক্ষুনি আমাদের মধ্যে অনেকেরই মাথায় প্রশ্ন আসছে যে ভাই বক্রতা আর বক্রতার ব্যাসার্ধের মধ্যে যে সম্পর্ক আপনি লিখলেন সেটা আসলো কিভাবে? তো জানার আগ্রহ আসলে সবারই থাকে, সবাই জানতে চায়। তো আমার আবার পড়ানোর একটা আলাদা মেথড আছে, সেটা হচ্ছে আমি প্রথমে এই সম্পর্কগুলো কিভাবে আসছে সেটা আমি শুরুতেই পড়াই না। আমি করি কি, এই সম্পর্কগুলোকে অ্যাপ্লাই করে প্রথমে অঙ্কগুলো করাই। এতে স্টুডেন্ট ওই অঙ্কগুলো করার পর তার মাথায় একটা জায়গা সৃষ্টি হয় এই সম্পর্কগুলো কিভাবে আসছে সেটা বোঝার জন্য।
আর তারপর যখন আমি সম্পর্কগুলো পড়াই তখন প্রত্যেকটা স্টুডেন্টই বুঝতে পারে। কিন্তু আমি যদি প্রথমে সম্পর্কগুলো কিভাবে আসছে সেটা প্রুফ করানো শুরু করি, তখন হয় কি বেশিরভাগ স্টুডেন্টেরই এই অধ্যায়টা আর ভালো লাগবে না। এই অধ্যায় কেন, যে কোনো কিছু প্রথমে যদি আমরা প্রুফটা পড়তে চাই তখন আমার আর অধ্যায়টা ভালো লাগবে না। কেন? কারণ যে প্রুফগুলো অনেক বেশি জটিল হয়। তো ওই জটিলতা কখন আমার কাছে সহজ মনে হবে, যখন আমি প্রুফগুলা দিয়ে মানে সিদ্ধান্তগুলো দিয়ে প্রশ্ন সমাধান করব, আর প্রশ্ন সমাধান করতে গেলে তখন আমার ওই প্রুফটা পরবর্তীতে পড়তে ভালো লাগবে। তো আমিও করব কি, প্রথমে আমি সূত্রগুলো শিখাবো, সূত্রগুলার অঙ্কগুলো শিখাবো, আর যেদিন এই লেকচারগুলো শেষ হয়ে যাবে মানে অঙ্ক দেওয়া শেষ হয়ে যাবে, সেই সময় আমি লাস্ট লেকচারে এই থিওরিগুলার প্রমাণ করে দেব। ওকে, তাইলে বক্রতার ব্যাসার্ধের মধ্যে যে সম্পর্ক আমরা দেখলাম সেটা হচ্ছে কাপ্পা ইকুয়াল টু 1/ρ, এটাকে আমরা এভাবে লিখতে পারি, ρ ইকুয়াল টু 1/কাপ্পা। এরপর আমরা শিখবো স্বকীয় সমীকরণ আসলে কি। তো স্বকীয় সমীকরণ খুবই সহজ একটা জিনিস, এই s ইকুয়াল টু ফাংশন অফ সাই, এটাকেই বলা হয় স্বকীয় সমীকরণ। আচ্ছা, এখন এই জিনিসটা দিয়ে আমরা আসলে এখনো পর্যন্ত কিছু বুঝি না, আমি ব্যাপারটা একটু বুঝাই দিই। ধরলাম ফাংশন কি, ধরলাম কোনো একটা রাশি আমি লিখলাম x² + 1। এখন এই রাশিটাতে একটু খেয়াল করি, এখানে x এর মান চেঞ্জ করলে পুরো রাশিটার আনসার চেঞ্জ হয়ে যাবে। আমি যদি x এর মান 1 লিখি তাহলে একরকম আনসার পাবো, x এর মান যদি 2 লিখি তাহলে পুরো রাশির জন্য আরেক রকম আনসার পাবো। তার মানে এই রাশিটা x এর উপর নির্ভর করে করে আমাকে নতুন নতুন মান দেয়, এজন্য ওকে বলা হয় x এর উপর নির্ভরশীল ফাংশন। তো x এর উপর নির্ভরশীল ফাংশন তাকে আমরা এইভাবে লিখি, এইভাবে x এর উপর নির্ভরশীল ফাংশন। তো আমি যখন x এর মান 1 বসাবো ওর একটা আনসার আসবে, x এর মান 2 বসালে ওর আরেকটা আনসার আসবে, এজন্য ওকে আমরা বলি x এর উপর নির্ভরশীল ফাংশন। তো কোন একটা ফাংশন যদি এমন হয় যে সাই এর উপর নির্ভরশীল, তাকে আমরা ফাংশন অফ সাই এভাবে লিখি, যেটা আমি এখানে লিখছি। তার মানে s ইকুয়াল টু এমন একটা ফাংশন যেটা সাই এর উপর নির্ভর করে থাকে, সাই এর উপর নির্ভরশীল হয়, সেই ফাংশনটাকে আমরা বলতে পারবো স্বকীয় সমীকরণ। তো এখানে সাই দিয়ে আসলে বোঝানো হয় যে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, অর্থাৎ আমি যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকি আর কোন একটা রেখা এখানে আঁকলাম, এই রেখার কোন একটা বিন্দুতে যে স্পর্শকটা আসবে ওই স্পর্শকটা যদি এক্স অক্ষের সাথে সাই কোণ উৎপন্ন করে, তখন ওইখান থেকে যে সমীকরণগুলো আমরা রেডি করি ওগুলোকে আমরা বলি যে স্বকীয় সমীকরণ। তো এখন আমার এত কিছু আমি এগুলো আসলে পরে বোঝানোর জন্য রাখতেছি, প্রথমে আমরা এটুকু বুঝে নিই যে কোন একটা প্রশ্নে s ইকুয়াল টু সাই এর উপর নির্ভরশীল কোন একটা জিনিস দেখা হচ্ছে, তো আমরা তাকে সঙ্গে সঙ্গে ধরে নিব যে সেটা হচ্ছে স্বকীয় সমীকরণ। তো এরপরে আমরা স্বকীয় সমীকরণের বক্রতার ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করব সেটা একটু দেখি। তো স্বকীয় সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে আমরা যে সূত্রটা একটু শিখে নিই, সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধকে আমরা রো দ্বারা প্রকাশ করি। তাহলে স্বকীয় সমীকরণের বক্রতার ব্যাসার্ধ হোক আর যে ধরনের সমীকরণের বক্রতার ব্যাসার্ধ হোক, আমরা সেটাকে রো দ্বারাই প্রকাশ করব, কারণ আমি এখানে লিখে দিছি বক্রতার ব্যাসার্ধ হচ্ছে রো। আর এই রো ইকুয়াল টু স্বকীয় সমীকরণের ক্ষেত্রে সেটা হয় এরকম যে এই এস যেটাকে দেখা যাচ্ছে, এস কে ডিফারেন্সিয়েশন করে দিতে হয় সাই এর সাপেক্ষে। এই সাই এর সাপেক্ষে মানে ভিতরে যে সাই দেখা যাচ্ছে সাই এর সাপেক্ষে এস কে ডিফারেন্সিয়েশন করলে যে আনসারটা পাওয়া যায় সেটাকেই বলা হয় স্বকীয় সমীকরণের বক্রতার ব্যাসার্ধ। খুবই সহজ কাজ এটা। তো এখন এটা আমাদের মনে না থাকতে পারে, আসলে এটা মনে রাখার জন্য আমি এই উদাহরণটা দেখাইতে পারি। ধরলাম y ইকুয়াল টু fx কোন একটা ফাংশন, এই ফাংশনকে যখন আমি ডিফারেন্সিয়েশন করি তখন কি হয়, y কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাকে এখানে লিখতে হয় ddx। তো একটু খেয়াল করি এখানে x কেন লিখছি, কারণ ফাংশনটা x এর উপর নির্ভরশীল, তো যার উপর নির্ভরশীল তার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করি। তো এই ফাংশনটা x এর উপর নির্ভরশীল, তো x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি। আর এই ফাংশনটা এই যে s যে ফাংশনটা, এখানে যেটা y এখানে সেটা s যে ফাংশনটা, এটা হচ্ছে এই সাই এর উপর নির্ভরশীল, সেটা আমরা সাই এর সাপেক্ষে আমরা ওকে ডিফারেন্সিয়েশন করে দিলাম। তো এখন তাহলে আমরা বুঝলাম যে স্বকীয় সমীকরণের বক্রতার ব্যাসার্ধ যদি আমার কাছে জানতে চাওয়া হয় তাহলে আমি ওই সমীকরণটাকে ধরে সাই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিলেই বক্রতার ব্যাসার্ধ বেরিয়ে যাবে। তো এখন আমি করব কি, এই একটা স্বকীয় সমীকরণ নিব আর ওই স্বকীয় সমীকরণটার বক্রতার ব্যাসার্ধ বের করার চেষ্টা করব। আচ্ছা, তো এবার আমরা একটা প্রশ্ন নিচ্ছি যে প্রশ্নটা আসলে স্বকীয় সমীকরণের উপর নির্ভর করে। তো প্রশ্নটা প্রথমে দেখে নিই, বলছে কি s ইকুয়াল টু 8a sin স্কয়ার সাই বাই 2 স্বকীয় সমীকরণ বিশিষ্ট বক্ররেখার s, সাই বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তার মানে এই সমীকরণটা দেওয়া আছে, যেটা ওরা নিজেরাই বলে দিচ্ছে স্বকীয় সমীকরণ। ওরা না বললেও আমরা বুঝতে পারতাম এটা স্বকীয় সমীকরণ, কারণ এখানে s এবং সাই এই দুইটা সংকেত কিন্তু দেখাই যাচ্ছে। তাহলে এই স্বকীয় সমীকরণ বিশিষ্ট বক্ররেখার
বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তো আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করে দিলেই বক্রতার ব্যাসার্ধ নির্ণয় হয়ে যাবে, সেটা আমরা জানি। তো একটু ধারাবাহিকভাবে করার চেষ্টা করি। প্রথমে আমি লিখবো যে প্রদত্ত সমীকরণ বা প্রদত্ত স্বকীয় সমীকরণ লিখতে হবে, সংক্ষেপে লিখতেছি। প্রদত্ত স্বকীয় সমীকরণ হচ্ছে কি s ইকুয়াল টু 8a sin স্কয়ার psi ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের প্রদত্ত স্বকীয় সমীকরণ। এখন এই স্বকীয় সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমি কি করব, ওকে ডিফারেন্সিয়েশন করে দিব। তো এখানে একটা ব্যাপার বলি যে আমরা যদি ক্যালকুলাস 1 থেকে ডিফারেন্সিয়েশন সম্পর্কে ভালো ধারণা না রাখি, তাহলে ক্যালকুলাস 2 এর কিছু আমি বুঝবো না, ডিফারেন্সিয়েশন বুঝবো না। তো তোমাদেরকে আমি অনুরোধ করব যে যদি তুমি ডিফারেন্সিয়েশন না বুঝো বা কম বুঝো বা যতটুকু বোঝা দরকার ক্যালকুলাস 2 করার জন্য ততটুকু যদি তুমি না বুঝো, তাহলে তুমি আমার ক্যালকুলাস 1 লেকচারগুলো দেখো। ক্যালকুলাস 1 এর আমি মোট 5টা বা 6টা লেকচার এই পর্যন্ত দিছি। ওগুলোতে ডিফারেন্সিয়েশন যেটুকু শিখাইছি ওইটুকু ডিফারেন্সিয়েশন দিয়েই তুমি ক্যালকুলাস 2 কে পুরো শেষ করে দিতে পারবে। ক্যালকুলাস 2 তে ওটুকুর বেশি ডিফারেন্সিয়েশন তোমার জানার প্রয়োজন পড়বে না। তো যদি তুমি ডিফারেন্সিয়েশন সম্পর্কে ধারণা না রাখো, তাহলে তুমি অবশ্যই ক্যালকুলাস 1 এর লেকচার 1A, লেকচার 1B, লেকচার 1C এগুলো অন্তত পক্ষে দেখে নাও। তারপর তুমি এই ক্লাসে আসো, দেখবা তুমি ডিফারেন্সিয়েশন ক্লিয়ারলি বুঝতেছো, কোনো অসুবিধা হবে না ক্যালকুলাস 2 কে শেষ করতে। ওকে, তাইলে আমি আশা করি যে তোমরা এগুলো দেখে নিছো, সেই হিসেবে আমি এখন এগুলো পড়াচ্ছি। তাহলে এখন আমি এটার বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার জন্য যে সূত্রটা জানি সেটা হচ্ছে রো ইকুয়াল টু এরকম জানি, সেটা হচ্ছে রো ইকুয়াল টু ডি ডি সাই অফ এস। তার মানে আমরা সাই এর সাপেক্ষে এস কে ডিফারেন্সিয়েশন করে দেব। তাহলে আমরা লিখব সুতরাং বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল টু ডি এস ডি সাই, অর্থাৎ আমরা এই এস কে সাই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো আমরা এটাকে চাইলে এইভাবে লিখতে পারি, ডি ডি সাই তার জায়গায় থাক, এই এস এর জায়গায় আমরা এই মানটা বসাইতে পারি, 8a sin স্কয়ার psi ডিভাইডেড বাই 2। এস এর জায়গায় এই মানটা, এস এর মানটা বসাই দিলাম। এবার ওকে আমরা ডিফারেন্সিয়েশন করব psi এর সাপেক্ষে। তো আমরা সাধারণত ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে শিখছি, এবার আমরা psi এর সাপেক্ষে করব। তো psi কে x মনে করতে হবে। ওকে, তো এখানে 8a হচ্ছে ধ্রুবক, কারণ 8 psi নয়, এও psi নয়। তাহলে 8a কে আমরা বাইরে নিয়ে আসি, 8a তার জায়গায় থাক, ধ্রুবক বাইরে চলে আসলো। আর এটাকে যখন ডিফারেন্সিয়েশন করতে চাইবো তখন আমাকে করতে হবে কি, এই অংশটাকে প্রথমে x মনে করতে হবে। আমি যে অংশটা এখানে ডট ডট দিয়ে দিয়ে দাগ করছি সেটাকে প্রথমে x মনে করতে হবে। এখানে x মনে করা মানে সাই মনে করা। আমি যদিও বলতেছি এটা x মনে করতে হবে, তুমি বুঝবা এটা সাই মনে করতে হবে, এভাবে করতেছি। তাহলে আমি এই স্কয়ার বাদে বাকি অংশটাকে x মনে করলাম। তাহলে এটা কি দাঁড়ালো, x স্কয়ার। তো x স্কয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x। এখানে x হচ্ছে এই পুরো দাগ দেওয়া রাশিটা, আমি 2x লিখে ফেললাম, 2x। ব্যাস, এবার আমি যাকে x মনে করছি সে কি আসলে x ছিল? না, সে তো x ছিল না। তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি পাবো sin, তখন এটাকে x মনে করে ডিফারেন্সিয়েশন করতে হবে, sin x। খেয়াল করি, একটু আগে এই স্কয়ার বাদে ভিতরটাকে x মনে করে ডিফারেন্সিয়েশন করছি, এবার ওকে ডিফারেন্সিয়েশন যখন করতে যাবো তখন এটাকে x মনে করতে হবে। তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x। sin x এর ডিফারেন্সিয়েশন cos x। ওমা, আবার এটাকে যে আমি x মনে করলাম সে কি x ছিল? না, সে x ছিল না। তাইলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো তাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে হাফ ধ্রুবক। এই যে সাই বাই 2, একটু খেয়াল করি, সাই বাই 2 যে লিখছি, সাই বাই 2 হাফ কিন্তু ধ্রুবক। আর সাইকে যদি ডিফারেন্সিয়েশন করি তাও সাই এর সাপেক্ষে, তাহলে সেটার आंसर হবে 1। প্লাস ডিফারেন্সিয়েশন শেষ। এবার আমি এখানে লিখতে পারি 8a ইনটু 2। ও আচ্ছা, আমি চাইলে এই 2 কাটা দিতে পারি, এটা এইভাবে লিখি। আমি এখান থেকে এই 2 এবং এই 2 কে কাটা দিলাম, তাহলে হইল কি 8a তার জায়গায় থাক, আর এই হচ্ছে sin psi বাই 2 cos psi বাই 2। তাহলে এখন এখান থেকে 8a কে আমি একটু এভাবে লিখতে যাচ্ছি, 4a ইনটু 2, মানে 8 কে 2 ভাগ করলাম, 4 দুগুণে 2, আর এখানে sin psi বাই 2 cos psi বাই 2 তার জায়গায় রেখে দিলাম। তাহলে এই 2 sin psi বাই 2 cos psi বাই 2 এটা কিন্তু একটা সূত্রে পড়তেছে, আর সূত্রটা হচ্ছে ঠিক এইরকম যে sin 2a সমান হচ্ছে 2 sin a cos a, 2 sin a cos a। তো এখানে 2 sin a cos a এরকম দেখা যাচ্ছে। তো আমি তার বদলে sin 2a লিখতে পারি। তাহলে 4a ইনটু sin, একটা 2 দিব, আর a মানে হচ্ছে এখানে psi বাই 2। তো 2 2 ক্যান্সেল, তাহলে আমি পাচ্ছি 4a sin
সাই, এটাই হচ্ছে আমাদের জন্য বক্রতার ব্যাসার্ধ। এখন কথা হচ্ছে এই সাই এর বিভিন্ন মানের কারণে এই বক্রতার ব্যাসার্ধ অনেক সময় নেগেটিভ চলে আসতে পারে, কারণ সাইন কিছু কিছু ডিগ্রির মান কিন্তু নেগেটিভ হয়। তো এক্ষেত্রে প্রবলেম হচ্ছে ব্যাসার্ধ কখনো নেগেটিভ হয় না, কারণ ব্যাসার্ধ একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না। দৈর্ঘ্যের লাস্ট অপশন হচ্ছে 0 হইতে পারে, সে -1 দৈর্ঘ্যের, -2 প্রস্থের এরকম কোনো কিছু পৃথিবীতে নাই। তো বক্রতার ব্যাসার্ধ যেহেতু একটা দৈর্ঘ্য, তো সেহেতু বক্রতার ব্যাসার্ধকে আমরা নেগেটিভ করতে পারি না। কিন্তু সাইনের কিছু কিছু মানের জন্য সে নেগেটিভ হতে পারে, এমনকি এও তো নেগেটিভ হইতে পারে। সেজন্য আমরা করব কি, এই বক্রতার ব্যাসার্ধের এই দোনো পাশে আমরা একটা পরম মান লাগাই দিব। যত বড় অঙ্ক করছি পুরো অঙ্কটার মধ্যেই পরম মান দিয়ে দিব, যাতে সে জীবনে কোনো নেগেটিভ হতে চাইলেও নেগেটিভ যেন হতে না পারে। ব্যাস, এই আনসারটাই হচ্ছে আমাদের জন্য বক্রতার ব্যাসার্ধ। তো এটাকে আরো একটু মডিফাই করতে হবে। মডিফাইটা কি একটু দেখি। এখানে আমি যে পরমান দিছি 4, এই 4টা কিন্তু আর কোনোদিন নেগেটিভ হবার কোনো যোগ্যতা রাখে না। সেজন্য আমাকে করতে হবে কি, 4 কে পরমাণের বাইরে বের করে দিতে হবে, কারণ ওকে আর পজিটিভ বানানোর দরকার নাই, ও জন্মগতই পজিটিভ। কিন্তু এর মান তো কখনো কখনো নেগেটিভ হতে পারে, তাই এ কে পরমাণের ভিতরে রাখতে হবে। ওদিকে সাইন সাই এর মানও কখনো কখনো নেগেটিভ আসতে পারে, সেজন্য আমরা সাইন সাই কেও এখানের ভিতরে রেখে দিলাম। ব্যাস, এটাই হচ্ছে আমাদের জন্য বক্রতার ব্যাসার্ধ। তাহলে আমরা যে কোনো একটা স্বকীয় সমীকরণ যদি পাই, তাহলে তাকে শুধুমাত্র ডিফারেন্সিয়েশন করলেই সে আমাদেরকে একটা সময় বক্রতার ব্যাসার্ধ দিয়ে দিবে। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, যদি ক্যালকুলাস 2 ক্লাসগুলো ভালোভাবে বুঝতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ক্যালকুলাস 1 এর ডিফারেন্সিয়েশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আর তুমি যদি ক্যালকুলাস 1 এর ডিফারেন্সিয়েশন সম্পর্কে ভালো ধারণা রাখতে চাও, তাহলে তুমি আমার এই চ্যানেলের ক্যালকুলাসের লেকচারগুলো দেখতে পারো, ক্যালকুলাস 1 এর লেকচারগুলো। আমি এটার জন্য রিলেটেড ক্যালকুলাস 1 এর সেই লেকচারগুলো ডেসক্রিপশন বক্সে লিখে দিব। তুমি ক্লাসটা দেখার আগেই থেমে গিয়ে তুমি আগে ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই ওই লেকচারগুলো দেখে আসো, যদি তোমার আগে দেখা না থাকে। আর যদি তুমি এর আগে দেখে নিছো, তাহলে তোমার জন্য আর সেগুলো দেখার দরকার নেই। এনজয় দ্য ক্লাস। ওকে, আজকে তাহলে এটুকুই থাক। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এটুকুই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।